পড়াইছে ভারত, ইন্ডিয়া কিভাবে বিপদে পড়ছে, কিন্তু এই সত্য প্রত্যাখ্যান করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রত্যাখ্যান করছে, এটা তারা কূটনৈতিক চ্যানেলে জানতে পারছে। এখন আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না। 6 মাসে ডক্টর ইউনূস সরকার অবশেষে সফল। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং অ্যাক্টিভিস্ট ডক্টর কনক সরোয়ার, এই 3 জন ব্যক্তিকে নিয়ে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হাড়গোড় পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ। যে ধানমন্ডি 32-এ যে বাড়িটি ভাঙা হলো, তার নিচ থেকে, বেজমেন্ট থেকে বা তার মাটির ভেতর থেকে আমাদের সিআইডির যে টিম ক্রাইম সিং তারা হাড়গোড় পেয়েছে। পাশাপাশি সেখানে হাতে হ্যান্ডকাপ, পুলিশ যে হ্যান্ডকাপ পাওয়া যায় সেই হ্যান্ডকাপ পাওয়া গেছে। খেলা কিন্তু শুরু এখন বেনজিরের পরে আমি মনে করি হারুন, মনিরুল, প্রত্যেককে এখন এই মুহূর্তে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের জন্য সরকার যেন ব্যবস্থা নেয়। খেলা একদম ঠান্ডা ফাইনাল হয়ে যাবে। এই কথা বলার 48 ঘন্টার মাথায় বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের পরোয়ানা জারির আদেশ। এদেরকে ধরুন। দর্শক, দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, এই জন্য আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। বাংলাদেশের নির্বাচন, পুলিশ, প্রশাসন, ক্ষমতা সবকিছু যদি ধ্বংস করে থাকে, তার অন্যতম দায়ী বা প্রধান আসামি হচ্ছে এই বেনজির আহমেদ। শেখ হাসিনার নির্দেশে সে একদম লন্ডভন্ড করছে, বিপুল সম্পত্তির মালিক হয়েছে, নিজেদেরকে একেবারে রাজা এবং সমস্ত কিছু ধরাছোঁয়ার ঊর্ধ্বে। অবসর নেওয়ার পরেও তার প্রোটোকল ছিল অনেকটা সিটিং আইজির যেমন, তেমন একটা বিকল্প আর একটা তার অবস্থান ছিল। এই ক্ষমতার প্রতিভূ শেষ পর্যন্ত টিকতে পারেনি, কি কারণে জানি না। শেখ হাসিনার পুরো গোপালগঞ্জ বোধহয় দখল করে ফেলছিল, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জমি কিনতে কিনতে। তারপরে এই যে বোট ক্লাব, আমি তো বলি যে এই বোট ক্লাবটা ঘুরাই ফেলা দরকার। আমোদ প্রমোদ, বিনোদন, দুর্নীতি, লুটপাটের শিরোমণি হচ্ছে এই বেনজির আহমেদ। এই বেনজির আহমেদ, তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে, সেখানে বলছে যে প্রশাসন, পুলিশের 90% হচ্ছে আওয়ামী লীগের লোক। তো এই লোকের বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দুঃখ লাগে যে পুলিশের একজন আইজিপি আছেন, যিনি সিটিং ছিলেন সর্বশেষ আইজিপি। তো এরা কিছুই না, মানে এরা হলো সব দ্বিতীয় শ্রেণীর। খন্দকার শহীদুল হক হোক বা অন্য যারা যারা গ্রেপ্তার হয়েছে বা তারা পালাইছে, এর কিছু না। মূল এটা হচ্ছে বেনজির আহমেদ। শেখ হাসিনা হয়তো টের পেয়েছিল যে তার আসলে সময় শেষ হয়ে আসছে, এই জন্য বেনজিরকে পার করে দিছে। বেনজিরকে পার না করলে, বেনজির ধরা খাইলে সবকিছু, শেখ হাসিনা যে কি পরিমাণ কত জাল জালিয়াতি, তারপরে ওই সেই হেফাজত এর উপর যে আক্রমণ শাপলা চত্বরে, সবকিছুর নায়ক হচ্ছে অনেক কিছু ফাঁস হতো। এই কারণে হয়তো আগে ভাগেই তার ক্ষমতার শেষ ভাগে তাকে বের করে দিচ্ছে। এখন কোথায় আছে কেউ বলতে পারে না। এমনই এক আইজিপি, কত দম্ভ বক্তৃতা তার, শুনতেন না? আওয়ামী লীগের নেতারাও এরকম বক্তৃতা দিতে পারতো না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন সোমবার এই আদেশ দেন। এর আগে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে গত 15 ডিসেম্বর পৃথক 4টি মামলা করে দুদক। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, বেনজির 9 কোটি 44 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। তো এইগুলি আসলে কিছুই না, শত শত কোটি টাকা। পুরো পরিবারকে তার এই অবৈধ সম্পত্তি মালিক বানাইছে, ব্যবসা প্রতিষ্ঠান বানাইছে এবং বানায় বলছে যে এইগুলির মালিক নাকি তারা নাকি ব্যবসা করে বড়লোক হয়েছে। তো বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন, খুব গুরুত্বপূর্ণ সময়। এর আগে র্যাবের ডিজিও ছিলেন। মানে পুলিশ বা র্যাবের এমন কোন ঊর্ধ্বতন পদ ছিল না যে পদটা এনজয় করেনি বেনজির আহমেদ। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বছরের 14 মে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। এখন ইন্টারপোল এর মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়েছে। এখন দেখা যাক রেড অ্যালার্ট জারি করে কিনা বেনজির আহমেদের বিরুদ্ধে। যারা এই সিরুমে বৈশাখ ঘুষ খায়, তারা সচিব টচিব লেভেলের যারা ঘুষ খায়, তারা কিন্তু পাজেরো জিপ দিয়ে চলে, দামি দামি গাড়ি। এখন তো আর পাজেরো নাই, এখন প্রাডো, তো আরো দামি দামি গাড়িতে দৌড়ায় এবং তাদের নিরাপত্তা এত বেশি। চোরেরা তো নিরাপত্তা কেন? তারা প্রজাতন্ত্রের কর্মচারী, বাসে চড়ে যাবে, টেম্পুতে চড়ে যাবে। এটা হওয়া উচিত এই দেশে, মানে একটা দেশের বৈশিষ্ট্য, সেটা আমাদের নাই। এখন আমরা যদি বলি ডন বলেন, ডেভিল বলেন, লুটেরা বলেন, তারা কারা? জানা
এসি রুমে বসে চুরি করে, যারা এসি রুমে বসে প্রকল্পের টাকা খায়, যারা এসি রুমে বসে মাদকের সম্রাট হয়ে যায়। এই সম্রাটরা যদি না আনে মাদক এই দেশে, তাহলে খুচরা বিক্রেতা যে ছেলেটা সংসার পরিচালনা করে, নিজের জীবিকা নির্বাহ করে, নিজেও খায়, শেষ হয়ে যাচ্ছে যুব সমাজ, শেষ হয়ে যাচ্ছে তরুণ সমাজ। আর যারা এগুলাকে বড় ইয়েতে আমদানি করেন, তারা কিন্তু এসি অফিসে বসে সোনার গায়ে বসে মদ খান, সিঙ্গাপুরে ব্যাংককে গিয়ে মদ খান, খাওয়ার পর কত ক্ষতি হয় সেটা মেডিকেল চেক আপ করে দামি দামি খাবারকে রিকভারি করেন। ডেভিল তারা, এই তালিকা এই দেশে আছে, সবাই জানে। অপারেশন ডেভিল হান্ট, সেই প্রসঙ্গে আমি বলছি। যে সমস্ত চোরেরা, আমি বলি যে সমস্ত চোরেরা এসি রুমে, ওয়াসার এমডি ছিল একজন তাসকিন, সে তো জেনুইন চোর, তো সে তো এসি রুমেই বসে থাকতো। বাংলাদেশে কারো বুকের পাটা ছিল? পুলিশের কোনো আইজির ক্ষমতা ছিল? দুর্নীতি দমনে কোনো কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা ছিল? কিসের অপারেশন ডেভিল হান্ট? এদেরকে ধরুন। এসি রুমের চোর ঠিক হয়ে গেলে বাজারে খুচরা চোর থাকবে না। এসি রুম থেকে যারা মাদক সাপ্লায়ার, তাইলে এদের বন্ধ করুন, বাইরে মাদক থাকবে না। আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম, এই দেশের শিক্ষা খাত, চিকিৎসা খাত যদি উন্নতি করতে হয়, তাহলে বাংলাদেশের যত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং যত আমলা এবং যত দামি দামি অফিসার বলেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ইভেন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এরকম যারা জনপ্রতিনিধি, তাদের কোনো সন্তানের চিকিৎসার জন্য বিদেশ যাইতে পারবে না এবং তাদের সন্তানের লেখাপড়া করার জন্য তাদের বিদেশ পাঠাইতে পারবে না। সেই কথা সম্প্রতি কোনো দামি দামি নেতাও বলতেছে। এগুলো আমি 1-1.5 বছর আগে বলেছি যে বাংলাদেশে চিকিৎসা খাত এবং শিক্ষা খাত উন্নতি করে, এই 2টা মাত্র খাত। যত প্রজাতন্ত্রের কর্মচারী আছে সবার পাসপোর্ট সিজ করে ফেলুন, বাইরে যাওয়া নিষেধ করে দিন। এই সময় এই করাপ্ট অফিসার গুলাও ঠিক করবে বাংলাদেশ, আমি বলে দিলাম, বাংলাদেশ ঠিক করবে। এরা হইল ডেভিল, এদের পাসপোর্ট সিজ করে ফেলেন, ডেভিল নিয়ন্ত্রণের প্রথম ধাপ। সুতরাং আমরা ডেভিল বলতে যা বুঝাই, আমার ওয়াসার থেকে যদি পানি না আসে সাপ্লাই, আমার কল ছাড়লে, বাসার কল ছাড়লে পানি আসবে না। একইভাবে এসি রুমে বসে যদি মাদক আমদানি না করে এরা নিজেরা, তাহলে খুচরা বাজারে মাদক থাকবে না। এসি রুমে বসে যদি চোর তৈরি না হয়, শিক্ষিত বিসিএস ক্যাডারের চোরগুলো, তাহলে বাজারে চোর পাওয়া যাবে না। বিকজ একজন থানার ওসি যদি সৎ হয়, একজন এসপি যদি ঠিক থাকে, ওই থানায়, ওই এলাকায় চোর থাকতে পারবে না। সবাই বিবেককে কাজে লাগান, দেশটাকে গড়ুন। আইন দিয়ে সব করা যায় না, বিবেকটাকে একটা মোচড় দিয়ে চেঞ্জ করে ফেলেন, পুরো দেশ ঘুরে যাবে। নিজের ভিতরে যে ডেভিলটাকে ধ্বংস করে দেন, দেশ ঠিক হয়ে যাবে। আইন দিয়ে কিছু হয় না, বিবেক মরে গেছে প্রত্যেকের। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সবচেয়ে বড় চোরগুলো এসি রুমে থাকে, সব বিসিএস ক্যাডার, শিক্ষিত, এরা গর্ব করে ডক্টরেট, পিএইচডি। আই হেট দিস পিএইচডি, এই ধরনের পিএইচডি যারা করে, কি হবে তাদের শিক্ষা? যার ভিতরে নৈতিক শিক্ষা নাই, কোন সরকার কিছু করতে পারবে না। নিজের পরিবর্তন করুন। আপনি কল্পনা করুন, বসে বসে একজন সচিব, আপনি যে চোর, প্রকল্পের টাকা চুরি করেন, কলমের খোঁচার টাকা চুরি করেন, আপনার কি ভাবেন না এগুলো? আমরা তো জানি, আমরা এই সমাজে চলি, মানে কি স্ট্যাটাসে আপনাদের যে আপনারা, আমরা তো জানি বাংলাদেশে এমন কোন লোক নাই যারা, বিশেষ করে সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সরকারি কর্মকর্তা কর্মচারী, এদের ভিতরে 80% যারা এসি রুমে বসে যারা প্রকল্পের টাকা চুরি করেন, ঘুষ খান, ইত্যাদি ইত্যাদি করেন, তারা কে কোন ব্র্যান্ডের শার্ট পরেন, জুতো পরেন, ইত্যাদি ইত্যাদি। ডেভিল হলো তারা। এগুলো দূর করতে না পারলে এই সমস্ত অপারেশন বাদ। আর ওই যে বাজারের চোরের কথা বললাম, আপনার স্ত্রী একটা পুরনো শাড়ি শুকা দিবেন, সেই শাড়িটা নিয়ে যাচ্ছে এক চোরে চুরি করে। কেন? কারণ তার বউ গত 3 মাস ধরে ঘর থেকে বের হইতে পারে না, শুধু একটা শাড়ির অভাবে। তার চুরিটা খুব প্রয়োজন। আর আপনার চুরি বিলাসিতা। আপনি সচিব সাহেব বলেন, বড় আমলা বলেন, বড় পুলিশ অফিসার বলেন, আপনাদের এগুলো হইল বিলাসিতা। একবার কল্পনা করেন না, 5ই আগস্টের পরে কে কোথায় ছিটকে আছেন। যত বড় বড় গলা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, প্রত্যেকের চেহারা দেখেন, 5ই আগস্টের আগে চেহারা দেখেন আর আজকের চেহারা দেখেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনি চোর, আপনার চেহারায় পাপের ছাপ। সুতরাং ডেভিল, আপনার ডেভিল, আপনাকে রিভার্স করে ঠিক হয়ে যান। আর আমাদের রাষ্ট্র যে ডেভিল হান্টেতে নামছেন, যদি পারেন এই এসি রুমের চোর, এসি রুমের লম্পট, এসি রুমের মাদক সাপ্লায়ার, এদেরকে আগে ধরেন, তবেই দেশে ফিরে আসবে শান্তি। আজকে অনেকগুলো গণমাধ্যমে দেখলাম যে ধানমন্ডি 32-এর যে বাড়িটি ভাঙা হলো, তার নিচ থেকে, বেজমেন্ট থেকে বা তার মাটির ভেতর থেকে আমাদের সিআইডির যে টিম পয়েন্ট সিং, তারা হাড়গোড় পেয়েছে। এই হাড়গোড় কোনো পশুর নাকি কোনো মানুষের। পাশাপাশি সেখানে হাতে হ্যান্ডকাপ, পুলিশি হ্যান্ডকাপ পরায়, সেই হ্যান্ডকাপ পাওয়া গেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে যারা এই দৃশ্যগুলো সচক্ষে দেখেছেন, তারা বলছেন এটি একটি আয়না ঘর ছিল যেখানে মানুষকে নির্যাতন করা হতো। তবে কবে, কখন, কোন সময়, এই বিষয়টি এখন স্পেসিফিকভাবে বলা হয়নি। সিআইডি এই হাড়ের তথ্য সংগ্রহ করেছে, আলামত সংগ্রহ করেছে এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করেই তবে জানাবেন আসলে এই হাড়গুলো মানুষের না কোনো পশুর। তবে প্রশ্ন হলো যে এই ভবনটির নিচে
যে কূপের মতো একটা স্থান তৈরি হয়েছে, এটা কেন? এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। যদি সেখানে হ্যান্ডকাফ এবং হাড় পাওয়া যায় তাহলে কেন? এটা নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে। গণমাধ্যমে এক এক সময় এক একটা আপডেট আসছে। অধিকাংশ মানুষ মনে করছেন এই 32 নম্বর ছিল একটা আয়নাঘর, এখানে মানুষকে নির্যাতন করা হতো এবং বিরোধী মতকে দমনে এই ভবনটিকে ব্যবহার করা হতো। তারই আলামত হিসেবে এই হ্যান্ডকাফ এবং হাড়গোড় যে পাওয়া গেছে সেটাকে ইঙ্গিত করছেন প্রত্যক্ষদর্শীরা। এখন আমাদের সিআইডি সহ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী, ফরেন্সিক ডিপার্টমেন্টগুলো এই ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবেন পরীক্ষা নিরীক্ষার পর। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, জাতিসংঘের বিশেষ যে টিমটি বাংলাদেশে এসেছিল এবং তারা জুলাইতে যে গণ অভ্যুত্থানে হাসিনা সরকার প্রশাসনের মাধ্যমে বা নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ছাত্র জনতার উপর দমন চালাতে গিয়ে যে নির্মমতা দেখিয়েছে, এটাকে মানবাধিকার বা মানবতা বিরোধী অপরাধ বা মানবাধিকারের যে সর্বোচ্চ লঙ্ঘন, এটিকে ইঙ্গিত করছে। জাতিসংঘ বলছে শেখ হাসিনা তিনি এই অপরাধ করেছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখলেন। এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।